হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জেনারেল স্টাডিজে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই টপিকটা করব। এটা বর্তমানের একটি বহুল চর্চিত বিষয়, সুতরাং এই টপিকটা আমাদের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মেইনসের জিএস টপিকের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়াও তোমাদের এমনি বেঙ্গলি বা ইংলিশ যে ডেসক্রিপটিভ থাকে সেখানে আসতে পারে যে কোনো পরীক্ষায়, আর তাছাড়া ইন্টারভিউতেও আসতে পারে। এই বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। সেই জন্য দেখো আমরা কি করব, প্রথমে একটু ইন্ট্রোডাকশন দেব, তারপরে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের হিস্ট্রিটা দেখব, কিছু কনস্টিটিউশনাল প্রভিশন, ইলেকশন রিলেটেড যে কোনো কিছু চেঞ্জ করতে হলে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে হবে, তাই জন্য ইলেকশনের রিলেটেড কিছু কনস্টিটিউশনাল প্রভিশনগুলো আছে, আর্টিকেলগুলো, সেগুলো একটু দেখে রাখবো। তারপর এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা ইমপ্লিমেন্ট করতে হলে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, আর তারপর ওয়ে আহেড মানে পরবর্তীতে আর কি কি হওয়া উচিত, কি কি হবে সম্ভাবনা আছে সেই জিনিসগুলো। ঠিক আছে, তো তাড়াতাড়ি করে নেব এইটা। The One Nation One Election Bill proposes to hold simultaneous elections for the Lok Sabha, state legislative assemblies and local body election across the whole country. তাহলে কি দেখো বলছে, লোকসভা আমাদের যে ভারতের জেনারেল ইলেকশন হয় সেটা, তারপরে কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভার যে ইলেকশনগুলো হয় প্রত্যেকটা রাজ্যে, এবং তার সাথে কোথায় হয়, আর দিল্লিতে হয়, আর এখন জম্মু কাশ্মীর, তো এই জায়গাগুলোর, আর তার সাথে আমাদের যে লোকাল বডি ইলেকশনগুলো আছে মানে পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন, সেইগুলো সব সারা দেশে যাতে একসাথে হয় তাকেই বলা হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ঠিক আছে, এবার কোনো কোনো ক্ষেত্রে শুধু লোকসভা আর বিধানসভার ইলেকশনটাই ধরা হয় একসাথে হবে, কোনো কোনো সময় সেটা লোকাল বডির ইলেকশনটাকেও ইনক্লুড করা হয়। This proposal aims to align the election process leading to cost cutting and better governance. বলছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে ইলেকশনের পিছনে যে ব্যাপক পরিমাণে অর্থ খরচ হয় সেটা অনেকটাই কম হবে, আর বেটার গভর্নেন্সও হবে। এই ধরো প্রতি বছরই কোনো না কোনো স্টেটের বা কোনো না কোনো ইউটিতে, ইউনিয়ন টেরিটরিতে বা জেনারেল ইলেকশন তো আছেই, 5 বছর অন্তর হয়, এছাড়া প্রত্যেকটা স্টেটেই প্রতি বছর ইলেকশন হচ্ছে। তো কি হয়, পুরো এবং আমাদের যত পার্টি আছে, পলিটিক্যাল পার্টি, তারপরে যত নেতা মন্ত্রীরা আছে, তাদের পুরো ফোকাসটা তখন ওই স্টেটের প্রতি পার্টিকুলারলি হয়ে যায়। তো বলছে একেবারেই যদি হয়ে যায় তাহলে পরবর্তী 4 বছরে, মানে একবারেই যদি সব ইলেকশনগুলো হয়ে যায় তাহলে পরবর্তী 4 বছরে প্রত্যেকটা স্টেট পার্টি, ন্যাশনাল পার্টি, সেখানকার যে নেতারা রয়েছেন, যে মন্ত্রীরা রয়েছেন, তারা নিজের নিজের কাজে বেশি ফোকাস করতে পারবেন। সেই জন্য বেটার গভর্নেন্স হবে, প্রশাসনও তাতে অনেক ভালো হবে। বাই এলিমিনেটিং ইলেকশন রিলেটেড ডিসরাপশন, দ্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল হ্যাজ বিন পাসড ইন দ্য লোকসভা, লোকসভাতে পাস করা হয়ে গিয়েছে। ঠিক আছে, দ্য ইনিশিয়েটিভ উইল বি কন্ডাক্টেড ইন 2 phases, তাহলে দুটো দফায় এই ইনিশিয়েটিভটা হবে। ইন দ্য ফার্স্ট ফেজ দ্য লোকসভা অ্যান্ড স্টেট ইলেকশন উইল বি হেল্ড টুগেদার, তাহলে কি প্রথমে লোকসভা আর তার সাথে বিধানসভার ইলেকশনকে অ্যালাইন করা হবে। ওকে, আর ইন দ্য সেকেন্ড ফেজ দ্য লোকাল বডি ইলেকশনস দ্যাট ইনক্লুড পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি ইলেকশনস উইল বি কন্ডাক্টেড উইদিন 100 days অফ জেনারেল ইলেকশন। তারপরে কি বলছে, একবার যখন লোকসভা আর স্টেট ইলেকশন কন্ডাক্টেড হয়ে গেল, তার পরবর্তী 100 দিনের মধ্যেই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি মানে লোকাল বডির ইলেকশনগুলো সেগুলো কন্ডাক্টেড হয়ে যাবে, সেগুলো করে ফেলা হবে। তাহলে কি মোটামুটি একটা ক্যালেন্ডার ইয়ারের মধ্যেই বা একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই পুরোটা করে ফেলার এম এখানে রয়েছে। এবার দেখো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের হিস্ট্রি কি আমাদের দেশে। আমাদের দেশে যদি দেখা যায় তাহলে 1951-52 মানে ফার্স্ট যে ইলেকশনটা হয়েছিল, 1962 আর 1967 এই অবধি কিন্তু সাইমালটেনিয়াস ইলেকশন হচ্ছিল। ঠিক আছে, process was only discontinued after the 1967 election. 1967 ইলেকশনের পরে কিন্তু এই সাইমালটেনিয়াস ইলেকশন এটা
ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে অনেক স্টেটে প্রিম্যাচিওর ডিসলিউশন হয়ে যায়, মানে যে 5 বছর একটা সরকার কমপ্লিট করবে সেই 5 বছরের আগেই সরকার পড়ে যায়, সরকার ভেঙে যায় ইত্যাদি। তো সেই জন্য এই প্রসেসটা ধীরে ধীরে ডিসকন্টিনিউড হয়ে যায়। সিন্স দেন দ্য ইলেকশনস আর বিং কন্ডাক্টেড সেপারেটলি উইচ ইজ অনলি লিডিং টু ইনক্রিজড কস্ট। এবার কি কনস্টিটিউশনাল প্রভিশনস আছে? আর্টিকেল 83, আর্টিকেল 83 তে কি কি আছে? কনসার্নিং দ্য ডিউরেশন অফ হাউস অফ পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের যে হাউস আছে সেই হাউসের ডিউরেশন সেই রিলেটেড amendments are required to fix the tenure and timing of the dissolution of Lok Sabha. যদি লোকসভার ইলেকশনটাকে লোকসভাটাকে আগে ডিসলিউশন করে দেওয়া হয়, কারণ ধরো বলছে যে নতুন করে সব ইলেকশন হবে একসাথে, তাহলে লোকসভাকে প্রিম্যাচিওর ডিসলিউশন করতে হবে, তার জন্য অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর্টিকেল 85 পার্টেনিং টু সেশন prorogation dissolution of parliament. Clear guidelines must be established to prevent arbitrary and ambiguous dissolution of session. তাহলে কি আর্টিকেল 85 এও এই প্রভিশনগুলো আছে, সেখানেও অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর্টিকেল 172 সেখানে কি গভর্নিং দ্য ডিউরেশন অফ স্টেট লেজিসলেচার। আমাদের যে স্টেট লেজিসলেচার আছে এবং স্পেশালি যে বিধানসভা, সেই বিধানসভার তো ইলেকশন হয়, পপুলার ইলেকশন হয়, তো সেইটার ডিসলিউশন, সেইটার সিনক্রোনাইজেশন, তার জন্য অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর আর্টিকেল 174 কি বলছে? সিমিলার টু আর্টিকেল 85, দ্য আর্টিকেল ডিলস উইথ সেশন prorogation dissolution of state legislature. Amendments are required to standardize procedure and timeline. সেম আর্টিকেল 85 যেটা হচ্ছে পার্লামেন্টের ক্ষেত্রে, আর্টিকেল 174 সেটা হবে কি স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে। এইবারে দেখো, যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয় তাতে অ্যাডভান্টেজ কি, তাতে সুবিধা কি? সুবিধাগুলো প্রথমে দেখব। প্রথমেই বলছে কস্ট রিডাকশন, অনেক বেশি সাশ্রয় হবে। It could save money by eliminating the need for separate election cycles. প্রত্যেকটা ইলেকশন সাইকেলে যে এত খরচ হয়, প্রচার, যাওয়া আসা, প্যাম্পলেটস বিলি করা ইত্যাদি নানা রকম, পুরো কেওস। আর শুধুমাত্র এইগুলো এরা যে সিকিউরিটি পার্সোনেলরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, গভর্নমেন্ট যে মেশিনারি আছে, যেখানে গভর্নমেন্টের যে অফিসার্সরা থাকে, যারা ইলেকশন কন্ডাক্ট করা, ইলেকশন ডিউটিতে থাকে, তাদের পিছনে এত খরচ, এত তো সেগুলো অনেক কমে যাবে বলছে। ইট কুড সেভ মানি বাই এলিমিনেটিং দ্য নিড ফর সেপারেট ইলেকশন সাইকেলস। দ্য cost of Lok Sabha election in India has increased significantly, rising from 10.5 crore to 50,000 crore in 2019. তাহলে বুঝতে পারছো, প্রথম যখন লোকসভার ভোট হয়েছিল তখন 10.5 crore, যদিও এটা তখনকার হিসাবে, আর বর্তমানে 50,000 কোটি টাকা লোকসভা ইলেকশনে শুধু খরচ হয়। The Election Commission of India's operational cost could decrease due to streamlining process. Focus on long-term governance. তোমরা দেখবে যে লোকসভা ইলেকশন হয়ে গেল, তার পরের বছরেই হয়তো কোনো একটা স্টেটে আছে, তো যত সেন্ট্রালের যে মিনিস্টার্স আছে, নেতা আছে, তারাও তখন তার দলের হয়ে সেই জায়গায় প্রচার করতে যায়। তাদের তখন পুরো ফোকাসটা তখন সেই রাজ্যে থাকে। সেই রাজ্যে হয়ে গেল, তার পরবর্তী এই রকম। তো সেই জন্য কি হয় যে গভর্নেন্সের থেকে কোথাও ফোকাসটা সরে যায়। তো যদি একেবারেই হয়ে যায় তাহলে পরবর্তী 5 বছরের জন্য বা 4 বছরের জন্য প্রত্যেকে ফ্রি, তাদেরকে আলাদা করে ইলেকশনের জন্য স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে না, প্রচার করতে যেতে হবে না। তো তখন পুরো ফোকাসটা গভর্নেন্সে দেবে। ইট এনকারেজেস পলিটিশিয়ানস টু প্রায়োরিটাইজ লং টার্ম গভর্নেন্স ওভার শর্ট টার্ম গেইনস। ইনক্রিজড ভোটার টার্ন আউট। দেখো, একটা কথা আছে যে ভোটারের ইলেকশন ফেটিক, মানে এই এত ভোট দিতে মানে প্রত্যেক বছরই, ধরো এই বছর জেনারেল ইলেকশন হলো, তার পরের বছরেই হয়তো তোমাদের বিধানসভা, রাজ্যের যে বিধানসভা তার ভোট হবে, তার পরের বছরেই হয়তো যেখানে মিউনিসিপ্যালিটির ভোট সেখানে হবে। তো অনেকেই কি হয়, দূরে থাকে, তারা বারবার তার বাড়ির কাছে এসে ভোট দিতে পারে না, দূরে কাজ করে, তাদের সংসার আছে।
অনেক সময় কি হয় যে বারংবার এই যে সাইকেল চলতেই থাকছে, প্রত্যেক রাজ্যে কোনো না কোনো সময় ভোট, এইতে থেকেও কি মানুষের মধ্যে একটা ফ্যাটিক চলে আসে, একটা ক্লান্তি চলে আসে। তো সেই জন্য কি হবে, যদি একেবারেই ভোট কাস্ট করা যায়, নিজের ভোট কাস্ট করা যায়, তখন ভোটার্স হ্যাভ লেস ফ্যাটিক as they only participate once every few years, potentially boosting voter turnout. ঠিক আছে, তারপরে কি level playing field. Smaller parties can compete more efficiently with larger ones due to reduced overall election expenses. তাহলে কি যে ছোট পার্টিগুলো আছে তাদেরও একবারই পুরো ইলেকশন ক্যাম্পেইন করতে হচ্ছে। বড় পার্টি যারা আছে তাদের অনেক ফান্ড, তারা প্রত্যেক বছর কি প্রত্যেক মাসে হয়তো ইলেকশন ক্যাম্পেইন করতে পারবে, কিন্তু ছোট পার্টি যারা হয়তো এই যে ক্রাউড ফান্ডিং করে, নিজেদের থেকেই টাকা পয়সা তারা জড়ো করে পার্টি ফর্ম করছে, তারা তাদেরকে একবারেই ক্যাম্পেইন করে সেখানেই তাদের হয়ে যাবে। তো সেই জন্য তাহলে লেভেল প্লেইং ফিল্ড টু স্মলার পার্টিস। এফিশিয়েন্ট ইউজ অফ সিকিউরিটি ফোর্সেস। দেখো এই যে যত সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করা হয়, দেখবে যে ভোট কোনো রাজ্যে ভোট এলেই বাইরে থেকে সিকিউরিটি ফোর্সেস আসছে, তার মানে কি কোথাও না কোথাও থেকে সিকিউরিটি তুলে নিয়ে তারপরে তোমার রাজ্যে বা তোমার কনস্টিটিউয়েন্সিতে তাদেরকে পাঠানো হচ্ছে। তাহলে সেই জায়গার সিকিউরিটি তখনকার মতো কম্প্রোমাইজড হচ্ছে। এবার এই জিনিসটা থ্রু আউট দ্য ইয়ার হতে থাকে, রাউন্ড দ্য ইয়ার এই জিনিসটা হতে থাকে, এক জায়গায় সিকিউরিটি নিয়ে গিয়ে আর এক জায়গায় এইরকম। তো কিন্তু একেবারে ভোট হয়ে গেলে কি তখন সিকিউরিটি ফোর্সেসদেরও বেটার ইউটিলাইজেশন হবে। ইট অ্যালাউজ সিকিউরিটি ফোর্সেস টু বি ডিপ্লয়েড মোর এফিশিয়েন্টলি ফর আদার পারপাসেস। ঠিক আছে। Simultaneous election would reduce governance downtime and improve security by freeing resources. এবার ধরো অনেক কিছু সংখ্যক সিকিউরিটি যদি সবসময় ভোটের জন্য এই রাজ্যে ভোট ওই রাজ্যে ভোট, তাতে সিকিউরিটিতে পুলিশ বলো, সাধারণ যারা অফিসিয়ালস বলো, যারা ইলেকশন কন্ডাক্ট করে, মানে যারা ওই যে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, তারা অ্যাকচুয়ালি কি সরকারি কর্মী হয়, সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের, তারাই ইলেকশন করাতে যায়, টিচার্সরা যায়। তো তাহলে কি বারংবার যদি টিচারদের এইরকম বা সরকারি কর্মচারীরা যদি ভোটের কাজ করে, তাহলে তাদের নিজের কাজে ইন্টারাপশন হয়। তারপর যে একটা রাজ্যে যখন ভোট আসে তখন দেখবে একটা হুলস্থুল পরিস্থিতি, আর কোনো কাজই এগোচ্ছে না, যা হবে ভোটের পর হবে। তুমি যে কোনো অফিসে যাও, লোক নেই, ভোটের ট্রেনিংয়ে গেছে, ভোটের পর হবে। তো এইটা একবারেই হয়ে যাবে, বারবার রাউন্ড দ্য ইয়ার হবে না। আর ইকোনমিক বেনিফিট, দেখো কোভিন্দ কমিটি, ঠিক আছে, একটা কমিটি বসানো হয়েছিল কোভিন্দ কমিটি, সে এই পুরো জিনিসটাকে স্টাডি করেছে। স্টাডি করে তারা কনক্লুড করেছে দ্যাট India's national real GDP growth could be 1.5% point higher, মানে বর্তমানে যা আছে তার থেকে 1.5 points higher, মানে তার সাথে যা ধরো এখন ধরো 6 হলো বা 7 হলো, তার থেকে 1.5 পয়েন্ট বেশি হবে, 1.5 পয়েন্ট বেশি হবে যদি সাইমালটেনিয়াস ইলেকশন হোল্ড করা যায়। তার কারণ কি, ইলেকশনের জন্য বাকি যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো হ্যাম্পার্ড হয় সেগুলো আর হবে না। প্রতি বছর যে ইকোনমিক অ্যাক্টিভিটি হ্যাম্পার্ড হয় সেটা হবে না, তাই জিডিপি গ্রোথ ইনক্রিজ করবে। The report that indicated a potential 1.28% increase in fiscal deficit and 17.67% rise in public spending following simultaneous election. Also, fewer elections might diminish the influx of black money and pressure on business for political donations. হ্যাঁ, যদি ইলেকশন সংখ্যা কমে যায় তাহলে এই যে ইলেকশনের ডোনেশন কমে যাবে। ইলেকশনের ডোনেশন কমে গেলে কি ব্ল্যাক মানি যে ব্যাপারটা, বা পলিটিক্যাল পার্টিকে অনেক সময় যে বিজনেস হাউসগুলো, যারা বিজনেস পার্সন আছে তারা যে টাকা পয়সা ঘুষ দেয়, এই জিনিসগুলো কিন্তু কমে যাবে। ডিসঅ্যাডভান্টেজ, এর ফলে অসুবিধা কি হবে? সিনক্রোনাইজেশন চ্যালেঞ্জ। এক তো এই যে বলছে একসাথে ইলেকশন হবে, জেনারেল ইলেকশন আর স্টেট ইলেকশনস, সেটা হবে কি করে? প্রত্যেকটা স্টেটের যে স্টেট লেজিসলেচার আছে তাদের লাইফ
সাইকেল আলাদা, মানে তাদের একটা বছর থেকে শুরু হয় আবার একটা বছরে গিয়ে শেষ হয়, প্রত্যেকের আলাদা আলাদা লাইফ সাইকেল। জেনারেল আমাদের যে পার্লামেন্ট তার আবার আলাদা লাইফ সাইকেল। তাহলে সিঙ্ক্রোনাইজ হতে গেলে কি হবে, কিছু কিছু স্টেট ইলেকশন, স্টেট যে বিধানসভা আছে, রাজ্যের যে সরকার আছে, সেগুলোকে প্রিম্যাচিওরলি ডিসলিউশন করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই পুরো সিঙ্ক্রোনাইজেশনটা প্রথমে করা এবং তারপর মেনটেন করা, সেটা কিন্তু খুব চাপ। Synchronizing elections in a diverse democracy like India can be difficult, particularly if government lose confidence in their assemblies. আর একটা ব্যাপার কি বললাম যে মেনটেন করা কঠিন, কারণ কোনো সরকার ধরো তার যে 5 বছরের পিরিয়ড বা পার্টিকুলার যে পিরিয়ড, তার মধ্যে নো কনফিডেন্স মোশন হলো, সরকার ভেঙে গেল, সরকার সাপোর্ট হারিয়ে ফেললো, তখন কি হবে? তখন তো সেখানে ইলেকশন কন্ডাক্ট করাতেই হবে, তাই না? ধরো 3 বছরের মাথায় গিয়ে বা 2 বছরের মাথায় গিয়ে সরকার ভেঙে গেল, তাহলে সেখানে একটা ইলেকশন আলাদা করে কন্ডাক্ট করাতে হবে, এবং ইলেকশন কন্ডাক্ট করলে সে কি শুধুমাত্র পরবর্তী 3 বছরের জন্যই থাকবে, কারণ না হলে আবার ওই সাইকেলটা ভেঙে যাবে। তো এইটাই হচ্ছে একটা প্রবলেম। কনস্টিটিউশনাল ফেডারেলিজম ইস্যু, প্রথমত আমাদের যে ফেডারেল স্ট্রাকচারটা সেটা কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে। আমাদের তো স্টেট ইলেকশন আর জেনারেল ইলেকশন মানে যে পার্লামেন্ট ইলেকশন সেটা আলাদা করে হওয়ার কথা ছিল। আমাদের 3 টায়ার গভর্নমেন্ট, পার্লামেন্ট, তারপরে স্টেট লেজিসলেচার, তারপর লোকাল বডি, 3টে আলাদা করে হবে। সেই জন্যই আমরা বলি যে আমাদের কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, আমাদের এখানে ফেডারেলিজমটা খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের ভোটকেও ততটা গুরুত্ব দিয়েই দেখা হয় যতটা আমাদের দেশের জাতীয় ভোটকে দেখা হয়, তো জাতীয় নির্বাচনকে দেখা হয়। তো সেই জন্য সেটা কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। আর কনস্টিটিউশনেও প্রচুর চেঞ্জেস করতে হবে, সেইটা হয়তো নাও পাস হতে পারে, কারণ কনস্টিটিউশনে যদি এই ধরনের ইলেকশন রিলেটেড চেঞ্জ করা হয় তাহলে সেটা কি আবার 50% স্টেটসেরও সম্মতি লাগবে, তো এটা একটা বড় চ্যালেঞ্জ। ইম্প্যাক্ট অন ভোটার বিহেভিয়ার, এবার দেখো স্পেশালি অনেক অনেক রাজ্যে দেখবে যখন ভোটাররা জেনারেল ইলেকশনে ভোট দেয় তখন তারা একটা পার্টিকে দেয়, আবার যখন নিজের রাজ্যের সরকারের জন্য ভোট দেয় তখন তারা অন্য পার্টিকে দেয়, কারণ লোকজন ওইভাবে মনে করে যে দেশের ভালোর জন্য এই পার্টিটা ভালো, কিন্তু আমাদের পার্টিকুলারলি রাজ্যের ভালোর জন্য এই পার্টিটা বেস্ট, এইভাবে মানুষের মাথায় একটা থাকে। এবার সব ইলেকশন একসাথে হলে কিন্তু ভোটার কনফিউজড হয়ে যেতে পারে, ঠিক আছে, এটাও একটা ব্যাপার। রিজনাল পার্টিসদের মধ্যে কিন্তু একটা, ইট মে ফেভার লার্জার ন্যাশনাল পার্টিস পোটেনশিয়ালি ডিসঅ্যাডভান্টেজিং রিজনাল পার্টিস, এটাও একটা সমস্যা। অ্যাকাউন্টেবিলিটি কনসার্ন, ফিক্সড টার্ম উইদাউট দ্য থ্রেট অফ ইলেকশন কুড রিডিউস গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি, এটা বলছে যে একটা সরকার যদি জেনেই যায় যে সে 5 বছর থাকবে, সরকার পড়ে যাওয়ার মানে নো কনফিডেন্স হওয়া বা মাঝখান থেকে ইলেকশন হওয়া, এই জিনিসটা হয়তো তুলেই দেওয়া হলো, তার ফিক্সড টার্ম করে দেওয়া হলো 5 বছর সে থাকবেই, তাহলে হয়তো তার মধ্যে থেকে, সরকারের মধ্যে থেকে যে ভয়টা থাকে, যে অ্যাকাউন্টেবিলিটিটা থাকে, সেটা চলে যাবে। এবার জেনারেল ইলেকশন যখন হয় তখন আলাদা আলাদা ইস্যু থাকে, আবার স্টেট ইলেকশন যখন হয় তখন অন্যরকম ইস্যুতে কথাবার্তা হয়, আলোচনা হয়। এবারে চ্যালেঞ্জ হচ্ছে যে রিজনাল ইস্যু হয়তো চাপা পড়ে যাবে, যদি লোকসভা ভোট আর স্টেট অ্যাসেম্বলি ইলেকশন একসাথে হয় তাহলে হয়তো লোকজন লোকসভার যে জিনিসগুলো সেগুলোকে বেশি প্রেফার করবে, নিজেদের রাজ্যের বা একদম লোকাল বডির যে ইস্যুগুলো সেইগুলো হয়তো মানে চাপা দিয়ে দেওয়া হবে। এই যে holding simultaneous election for the Lok Sabha and all state assemblies could lead to national issues dominating the discourse, sidelining important regional and state specific concern, ঠিক আছে। ইম্প্যাক্ট অন রিজনাল পার্টিস, সেটা আগেই আমি বলে দিলাম। পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটিরও একটা যেটা, সেটা আগে বলে দিলাম যে ইলেকশন কি মেইনলি তুমি যে পার্টিকে ভোট দিয়েছো তাকে অ্যাকাউন্টেবল করা, তো এখানে সেইটা চলে যাচ্ছে। ফেডারেলিজম, লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস, দেখো ব্যাপার হচ্ছে যে এই যে এতখানি বড় রিসোর্স পুল করা সেটা সম্ভব কিনা,
এই যে এত বেশি ইভিএম সারা দেশে, এবার ধরো যখন সাইমালটেনিয়াস ইলেকশন হবে তখন কিভাবে হবে, কিছু ইভিএম মানে একবারই তুমি ভোট দিতে গেলে সেইখানে হয়তো একটা ঘরে ভোট হচ্ছে তোমার লোকসভার জন্য, পাশের ঘরটাতে তোমাকে আবার বিধানসভার জন্য যে পার্টিকে বা যে ক্যান্ডিডেটকে দিচ্ছ তাকে ভোট দিতে হবে। তাহলে কি প্রচুর বেশি রিসোর্সেস লাগবে। ইভিএম সংখ্যা অলমোস্ট ডাবল কি ট্রিপল কি তারও বেশি করে দিতে হবে, ঠিক আছে। তারপর এখন অনেক বেশি মোবিলিটি দরকার, মানে স্টাফ যারা ভোট করায় আর কি, সেটা সিকিউরিটি পারপাসই হোক বা পোলিং অফিসার্স হোক, অনেক বেশি দরকার। এত সরকারি কর্মচারী আছে কি আদৌ যে সারা দেশে সাইমালটেনিয়াসলি দুটো ইলেকশন করানো যাবে? তো এটা একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে। এখনই দেখবে যে অন্য অন্য রাজ্য থেকে লোকজন এসে ভোট করাচ্ছে যখন আমাদের রাজ্যে ভোট হচ্ছে, তাহলে কি তখন সেই রাজ্যেও অত বেশি লোক দরকার, আমাদের রাজ্যেও লোক দরকার, তো প্রবলেম হবে এইটা নিয়ে। এইখানে দেখো লিখেছে ভোটিং মেশিনস অ্যান্ড ট্রেন পার্সোনেল, ঠিক আছে। ইমপ্লিমেন্টিং সাইমালটেনিয়াস ইলেকশন উড রিকোয়ার আ সিগনিফিক্যান্ট পারচেজ অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট মেশিনস। ওকে, এবার ওয়ে অ্যাহেড, এখানে কিছু সাজেশনস আছে, কিছু আছে যে হাই লেভেল কমিটি অন সাইমালটেনিয়াস ইলেকশন, একটা কমিটি ফর্ম হয়েছিল এই যে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের আন্ডারে। ওকে, কোবিন্দ, যে কোবিন্দ কমিটি বললাম, আগেও একবার বলেছি, সেটা দুটো ফেজে করতে বলেছে, যে যাতে অন্তত এই লোকাল বডি ইলেকশনের চাপটা বর্তমানে না নিতে হয়। লোকসভা আর স্টেট অ্যাসেম্বলিকে আগে অ্যালাইন করো, তারপর লোকাল বডির চাপটা নেবে। আর কি, ন্যাশনাল ডায়ালগ, initiate comprehensive discussion involving political parties, civil society organization, expert to assess, support and address concern। বলছে সাইমালটেনিয়াস ইলেকশন হলে কি কি ভালো হবে, তার চেয়েও বেশি হচ্ছে কি কি কনসার্ন, কি কি খারাপ হতে পারে, কি কি প্রবলেম আসতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনার ভালো করে দরকার আছে। কারণ ইলেকশন প্রসেস, একটা স্বচ্ছ ইলেকশন প্রসেস একটা ফাংশনিং ডেমোক্রেসির জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখবে যে ইন্ডিয়া এত বেশি পপুলেশন, ইন্ডিয়ার এত বড় দেশ, সেইখানে যে জেনারেল ইলেকশনটা হয় সেটাই ইটসেলফ এত বড় যে অন্যান্য দেশ ভাবতে পারে না। আমেরিকার ইলেকশন বা ইংল্যান্ডের ইলেকশন তারা কতজন নিয়ে করে, তাতেই তাদের কত প্রবলেম হয়। ওদের তো জনসংখ্যা সেরকম বেশি না, ক্যান্ডিডেটও এত বেশি না, পার্টিও এত বেশি না, তবুও ওদের কত প্রবলেম হয়। আর আমাদের জেনারেল ইলেকশন কিন্তু আমরা খুব সুষ্ঠুভাবে করি, সেই জন্য ইন্ডিয়ার একটা নাম আছে যে এখানে ডেমোক্রেসিতে প্রপারলি ইলেকশন হয়। তো সেই নামটা যেন খারাপ না হয়, কারণ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন একটা ফাংশনিং ডেমোক্রেসির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দেখো একটা হচ্ছে কি, হাই লেভেল কমিটি অন ওয়ান নেশন ওয়ান ইলেকশন হ্যাজ গ্যাদার্ড মোর দ্যান 20,000 রেসপন্স ফ্রম সিটিজেন্স। নাগরিকদের থেকে 20,000 রেসপন্স পেয়েছে, যদিও এটা খুব কম। ভারতের যদি ভোটার সংখ্যা দেখা যায় তার তুলনায় 20,000 সংখ্যাটা খুবই কম, কিন্তু তবুও নিয়েছে রেসপন্স। তাতে 81%, 81% বলছে যে তারা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কনসেপ্টটাকে সাপোর্ট করছে, ঠিক আছে। As India navigates this complex issue, it is crucial to engage in thorough discussion, consider diverse perspectives, and ensure that any reform uphold the principle of democracy and equity in representation। ঠিক আছে, যাই করো ডেমোক্রেসিকে কিন্তু মাথায় রেখে করতে হবে, যে ডেমোক্রেসির কিসে বেটারমেন্ট হয়, ডেমোক্রেসিকে কম্প্রোমাইজ করা যাবে না। তো এই টপিকটা তোমাদের হয়ে গেল। নেক্সট ডেতে আরেকটা ইম্পর্টেন্ট টপিক করাবো। থ্যাংক ইউ সো মাচ।